নমস্কার। আজকে যে এপিসোডটা সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং এর সাবজেক্ট ম্যাটার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকে মানে ব্যাপারটা হচ্ছে মানে ইট হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড। মানে যে যখন যেটা কিছু এক্সপ্লেন করতে পারছে না, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, তখন সেটা বলছে এটা হচ্ছে এআই, অর্থাৎ কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মোবাইল হোক, ব্যাংকিং হোক, বা এই প্ল্যাটফর্ম মার্কেটিং মানে ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক, বা ব্যাংকে কেউ ফ্রড করেছে তাকে পাকড়াও করা হোক, প্রশাসন থেকে শুরু করে মহাকাশযান, মানে কোথায় নয়, মানে এটা এমন একটা ব্যাপার, এমন একটা জায়গাতে চলে গেছে যে আজকে বোধহয় 5 বছর আগেও এটা ছিল না। এখন এআই একটা অত্যন্ত ওয়েল নোন একটা অ্যাব্রিভিয়েশন, যেটা হয়তো সবাই এর ফুল ফর্ম জানেন না, কিন্তু এর অর্থটা বুঝতে পারেন যেটা কি, কিন্তু তাদের কোনো ধারণা নেই। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কোনো একজন বিশেষজ্ঞকে দিয়ে এই এআই ব্যাপারটাকে কিন্তু একটুখানি আমাদের আলোচনা করা উচিত, বা প্রয়োজনে একাধিক এপিসোডে, যাতে এআই সম্পর্কে মানুষের একটা মোটামুটি ধারণা জন্মায়। আজকে সেই উপলক্ষেই কিন্তু ডক্টর অনিন্দ্য বাসু বা বসু এসেছেন। উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে রয়েছেন। এবং ওনার যে ব্যাপ্তি, ওনার যে পড়াশোনা বা ওনার যে গবেষণার যে ব্যাপারটা, সেটা জেনে রাখলে তখন বুঝতে পারবেন যে আপনারা কার কাছ থেকে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে শুনছেন। ব্যাপারটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটিতে থাকলেও তার গবেষণা বা পড়াশোনা কিন্তু আন্তর্জাতিক। উনি ফ্রান্সের স্ট্রাসবার্গে ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু উনি পড়িয়েছেন এবং গবেষণা করিয়েছেন। এবং ওনার যে স্পেশালিটি সেটা হচ্ছে জিএনএসএস, অর্থাৎ কিনা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং জিপিএস। এই সমস্ত আমরা তো নিজেরাই অতটা ভালো করে বুঝি না, তো আর আপনাদের কি বলবো, ওনার কাছ থেকেই শুনে নেব পরবর্তীকালে। যাই হোক, ওনার ব্যাপারে আর বিশেষ কিছু আমি আর বলছি না, কারণ এই ভিডিও শেষে ওনার একটা ব্যক্তি পরিচিতিটাও দিয়ে দেব। যাই হোক, ডক্টর অনিন্দ্য বসু, আপনাকে এই প্রোগ্রামে স্বাগত। ব্যাপারটা হচ্ছে যে আজকে হ্যাঁ, সরি, নমস্কার। আমার মাইক্রোফোনটা অফ করা ছিল। নমস্কার। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যে এতক্ষণ ধরে যেটা বলছিলাম, যে মানুষের কাছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা যেন একটা অত্যন্ত ঘরোয়া নাম হয়ে গেছে, কিন্তু অধিকাংশ মানুষের কেন, মানে সিংহভাগ মানুষই হয়তো এর ব্যাপ্তি বা অর্থটা বোঝেন না। আপনি একটু বলবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি এবং এর ব্যাপ্তিটা কি, আগে প্রথমে এইটুকু দিয়ে শুরু করা হোক। ধন্যবাদ। সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুকে আমার নমস্কার। আ তো ক্যাম্পাস প্লাসের পক্ষ থেকে যখন আমার কাছে ওনারা আসেন, সবার ১ম এটা বলে রাখা ভালো। আ আ যাই হোক, গবেষক হিসেবে আমার কাজ কিন্তু মূলত অন্য জায়গায়। কিন্তু আমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়ের একজন ব্যবহারকারী। তো তারা বললেন যে যদি আপনি বিষয়টাকে একজন ব্যবহারকারী হিসেবে আপনি কিভাবে এটাকে দেখেন সেটা যদি আমাদের দর্শকদের সামনে রাখেন, এবং আমি অ্যা সম্মত হই।
ক্যাম্পাস প্লাসের কর্তা ব্যক্তিদের এবং কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ যে তারা একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি একটু ক্যামেরাটাকে আমার পড়া একটু, ক্যামেরাটাকে একটুখানি এদিকে ধরে আপনার মুখে এই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমার মাথাটা কি কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ব্যাস ব্যাস, এখন ঠিক আছে, হ্যাঁ এবার ওকে, বলুন। ওকে, হুম। ওকে, ওকে। তো ক্যাম্পাস প্লাসের কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের মধ্যেই এইটার সম্পর্কে জানার আগ্রহ রয়েছে, সাধারণ মানুষের ভেতর যারা বিজ্ঞানকে ভালোবাসেন, বিজ্ঞান চর্চা করতে ভালোবাসেন। নট নেসেসারিলি যে তারা সকলে বিজ্ঞান পড়েছেন, কিন্তু বিজ্ঞানের বিষয়গুলোকে প্রতি তীব্র আগ্রহ আছে এবং জীবন চর্চায়, জীবন বোধে বিজ্ঞানকে ব্যবহার করতে চান। তো সবার প্রথমে আমি বলি যে আমি যেভাবে আমার ক্লাসে বলি আর কি, যে আমি যে কোনো জিনিসের উদাহরণ দিয়ে পড়াতে ভালোবাসি। সেটা আমার মনে হয় যে আহ, একটা সেতু তৈরি করতে সাহায্য করে। তো আপনারা প্রত্যেকের জীবনেই নিশ্চয়ই এই অভিজ্ঞতায় এসছেন যে আপনি একটা কোনো সমস্যায় পড়েছেন, একদম ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা কিংবা চাকরির জায়গায় সমস্যা। তো আপনারা দেখবেন যেটা করেন যে নিজেরা চিন্তা ভাবনা করার পর আপনারা সবসময় এটা মনে আসে যদি কেউ আত্মীয়, বন্ধু, পরিজন তাদের ভেতর এরকম এই বিষয়টা কারোর সঙ্গে যদি আলোচনা করা যেত। তো আপনারা আলোচনা করবেন কার সঙ্গে? নিশ্চয়ই আপনার মনই কিন্তু তাকে বা আপনার ভিতর থেকে এই উত্তরটা আসছে, আপনার বুদ্ধিতে আপনাকে উত্তরটা দিচ্ছে যে এই বিষয়টা ভালো জানেন এবং যার কাছে গেলে একটা নিষ্পক্ষ একটা আ আ পা আ পা সমাধান পাওয়া যাবে। আপনারা তার কাছে গেলেন। আপনারা তার কাছে যাওয়ার পর আপনার যে সমস্যা সেটাকে অ্যা ব্যা বললেন এবং তারপর আপনার সমস্যাটা শোনার পর তিনি আপনাকে তার অভিজ্ঞতা থেকে এক্ষেত্রে কি হয়েছে যে তিনি যে ব্যক্তির কাছে গেছেন, আ আ ওই আমাদের সত্যজিৎ রায়ের ফেলুদা যেমন সিধু জাটার কাছে যেতেন, তার বিস্তীর্ণ পড়াশোনা বিভিন্ন বিষয় এবং অতি সহজে সেই জায়গায় পৌঁছে যেতেন। তো ঠিক এই কাজটাই যদি এবার এই অ্যানালজিটা অর্থাৎ এই উদাহরণটা আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে ব্যবহার করি। আর্টিফিশিয়াল কৃত্রিম ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছে গেছিলেন তিনি তার নিজের বুদ্ধিমত্তা অর্থাৎ একজন ব্যক্তির বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতা তাকে কাজে লাগিয়ে আপনাকে পরামর্শ দিয়েছিলেন। জীবন পরিচালনা করতে হয় এটা সম্ভব নয়। কিন্তু এই সিধু জ্যাঠাকে যদি আমরা এই জ্যাঠামশাইকে যদি আমরা একটা যন্ত্র দিয়ে প্রতিস্থাপন করি অর্থাৎ তার বদলে একটা যন্ত্রকে বসাই, যে যন্ত্রটা যা শেখে কখনো ভোলে না, যে যন্ত্রটা অপরিসীম গতিতে পড়তে পারে, পড়তে পারে মানে পৃথিবীর তথ্য ভান্ডার থেকে প্রচুর পরিমাণে তথ্য প্রত্যেক মুহূর্তে সে আহরণ করতে পারে। আর তার না ভোলা অভিজ্ঞতা এবং তার না ভোলা জ্ঞান সেইটাকে সে একসাথে ব্যবহার করে আমার সমস্যা যখন তার কাছে আমি দিই, সে অত্যন্ত দ্রুততার সঙ্গে খুঁজে নেয় যে এই রকম সমস্যা পৃথিবীতে আর কার হয়েছে, তাদের ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, কোন সিদ্ধান্তটা সঠিক, কোন সিদ্ধান্তটা ততটা সঠিক নয় এবং কোন সিদ্ধান্তটা একদম বেঠিক। এবং তারপরে এই যন্ত্রটা আমাকে তার যে দেখুন আপনি যে মুহূর্তে তার কাছে পৌঁছেছেন, আপনার সমস্যা বললেন, সেই যন্ত্রটি আমরা এখন সিধু জ্যাঠাকে যন্ত্র দিয়ে প্রতিস্থাপন করেছি। সেই যন্ত্রটি মুহূর্তের ভেতর তার অধীত জ্ঞান অর্থাৎ যেটা তার কাছে আছে তার সঙ্গে এই মুহূর্তে আবার আমার সমস্যাটিকে নিয়ে বা আপনার সমস্যাটিকে নিয়ে সারা পৃথিবীব্যাপী খোঁজ করে এলো এবং খোঁজ করে কয়েক সেকেন্ডের ভেতর খোঁজ করে এসে তার যে তথ্য ভান্ডার, জ্ঞান ভান্ডার এবং নতুন তথ্য এবং সেটাকে অ্যা ব্যা অ্যা ব্যা অ্যাসিমিলেট করার ক্ষমতা অর্থাৎ তার থেকে মূল জিনিসটাকে বের করে এনে আমাকে সমস্যার সমাধান করছে, কিন্তু একদমই এইটা নয়। তাহলে কিন্তু শেষ পর্যন্ত আপনার সামনে যদি একটা মনে করা যাক টেবিলে এতক্ষণ পর্যন্ত আমাদের জেঠু বা সিধু জেঠু বসেছিলেন, তিনি চলে গেছেন। তার বদলে একটি কম্পিউটারকে আমরা বসিয়ে দিয়েছি সে যখন তার ভাবনাটাকে আপনাকে দেয়, ঠিক সিধু জ্যাঠার গলাটা নকল করে আপনার কাছে উত্তরটা দেয়। আপনি কিন্তু খুব আনন্দের সঙ্গে এটাতে ফিরে আসবেন। কিন্তু আপনি দেখবেন না যে পিছনে কি ঘটনা ঘটেছে। এইটা কি এই দ্বিতীয় অংশটা যেখানে আমরা একজন মানুষের বদলে একজন প্রাজ্ঞ, একজন জ্ঞানী মানুষের বদলে আমরা কম্পিউটারকে ব্যবহার করছি একজন প্রাজ্ঞ এবং জ্ঞানী মানুষ যে কাজগুলো করেন অনেক সীমাবদ্ধতা নিয়ে, সেই সীমাবদ্ধতাটাকে সরিয়ে দিয়ে আমরা যখন সেই এখানে থাকছে অতীত জ্ঞান, একটি কম্পিউটার এবং
আমাদের মনুষ্য জাতির, কিংবা মনুষ্য জাতির বদলে এবার কিন্তু আমি বা আপনিও সরে যেতে পারি। একটি যন্ত্র উত্তর দিচ্ছে, কাকে উত্তর দিচ্ছে? এতক্ষণ পর্যন্ত জেঠু উত্তর দিচ্ছিলেন আমাকে, এখন একটি যন্ত্র উত্তর দিচ্ছে আরেকটি যন্ত্রকে। এই যন্ত্রটির সমস্যা সে নির্দিষ্ট পথে তার কাছে পাঠিয়েছে, যে আমি ঠিক মতো স্ক্রুটাকে লাগাতে পারছি না, তুমি আমাকে সমস্যার সমাধান দাও। তখন সে বলছে, তোমার স্ক্রু ধরার ক্ষেত্রে তুমি যে যন্ত্রটি ব্যবহার করছো, অর্থাৎ যে স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করছো, সে কিছু প্রশ্ন করে নিল, তুমি কি স্ক্রু ড্রাইভার ব্যবহার করছো, তার মাপ কত, তার লম্বা কত ইত্যাদি, তুমি যে কাজ করছো সেই কাজে কত দ্রুততার সঙ্গে করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপর সে বলল, তুমি যে স্ক্রু ড্রাইভারটি ব্যবহার করছো, সেই স্ক্রু ড্রাইভারটি কিন্তু ভুল ব্যবহার হচ্ছে, তোমার 4-এর বদলে 5 নম্বর স্ক্রু ড্রাইভার ব্যবহার করা উচিত। সেটা কিভাবে এটা করেছে? সে সমস্ত পৃথিবীতে এই ধরনের কাজ কারা করে, তারা কি ধরনের স্ক্রু ড্রাইভার ব্যবহার করে, এবং সেই স্ক্রু ড্রাইভার ব্যবহার করার ক্ষেত্রে কাদের সাফল্য বেশি, অত্যন্ত দ্রুত নির্ভুলভাবে কাজ করতে পারছে, এইটাকে সে অ্যানালিসিস, তথ্যটা আনছে, অ্যানালিসিস করছে, এবং আমাকে বা যন্ত্রকে তার উত্তর দিচ্ছে। এইটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা। আবারও বলি সংক্ষেপে, যে অনেক তথ্যকে একসঙ্গে করে তার থেকে অতি দ্রুত যন্ত্রের মাধ্যমে সমস্যা সমাধানের পদ্ধতিকেই আমরা বলতে পারি। এর ভেতর যারা আছে, অর্থাৎ কম্পিউটার আছে, সফটওয়্যার আছে, সবাইকে মিলিয়ে একসঙ্গে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, বোঝা গেল। মানে শুরুটা হয়তো শুনলাম, কিন্তু এখনো তো ঠিক অতটা বোধগম্য হয়নি। তো হুম, 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 হতে সময় লাগবে। তো যাই হোক, আমার একজন বন্ধু, তিনি আমাকে হুম, একটা তিনি আমাকে একটা কেস, একটা একটা হোয়াটসঅ্যাপ একটা মেসেজ পাঠিয়েছিলেন। আমি এটা মাধ্যমে কিন্তু, হুম, আমি হুম, যে যে উদাহরণটা দিচ্ছি তার মাধ্যমে কিন্তু আমি এই গোটা ব্যাপারটা বুঝতে চাইছি। সেটা হচ্ছে যে হুম, 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 কোন একটা হসপিটাল চিকিৎসা শেষে কোনো একজন রোগীকে একটা বিশাল 1 কোটি 1.5 কোটির একটা বিল ধরিয়েছে, এবং স্বভাবতই সেই টাকাটা তার পক্ষে দেওয়া অতটা সুবিধা না, তার মনেও হয়েছে হুম, যে হুম, বিলটা হুম, সঠিক নয়। তা হুম, তিনি হুম, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়েছেন, জানতে চেয়েছেন যে বিলটা সঠিক আছে কিনা, কোথায় কোথায় কি ব্যাপার। তারপর সে একদম অ্যানালিটিক্যালি লাইন বাই লাইন ভেঙে 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 এমনভাবে সিঁড়ি ভেঙে যেখানে গেছে, সেখানে দেখা যাচ্ছে 1/5, মানে 1,25,00,000 টাকা ছিল, সেটা নাকি 25 না 27 লাখে নেমে এসেছে বিল অ্যামাউন্টটা। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যুক্তির সামনে কিন্তু মাথা নত করতে বাধ্য হয়েছেন, এবং তারা সেই হুম, টাকাতেই হুম, রোগীকে হুম, ছেড়ে দিয়েছেন। এই যে হুম, গোটা হুম, ব্যাপারটা হুম, ঘটলো, মানে এটা তো হুম, ধরুন হুম, একটা বিজনেসে বলবেন না মেডিকেলে বলবেন, মানে মেডিকেল ট্রিটমেন্টে অ্যাপ্লিকেশন অফ এআই, এই ব্যাপারটা হুম, হুম। একটুখানি এক্সপ্লেন করতে, মানুষের আগে কৌতূহলটা জাগ্রত হোক, তারপর আমরা তো একের পর এক আরো তো মানে প্রোগ্রাম করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি চেষ্টা করছি উদাহরণ দিয়ে ব্যাপারগুলো বোঝানোর, যাতে সমস্ত রকমের মানুষ সেটা বুঝতে পারেন। হুম, আপনি যে উদাহরণটা দিলেন, এইটা আমি বলব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে আমি এটাতে আসবো, যে হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা ধরনের ইত্যাদি আরকি। সে কি, হুম, কি পারে সেটাকে আমরা ৪ টে ভাগে ভাগ করে মূলত বলি। তো সেটা পরে আসবো। আগে আপনার আ যে উদাহরণটা দিলেন, হুম, এটাতে আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা আমার মনে হচ্ছে, যে এক্ষেত্রে যখনই তিনি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে, অর্থাৎ আমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেউ প্রশ্ন করতেই পারেন, আচ্ছা আমরা তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি চাই, আমি কেমন করে ব্যবহার করব? আমি কিছু উদাহরণ পরে দেখাবো। মানে আমার কম্পিউটার থেকেই দেখাবো, খুব মজার, হুম, মজার উদাহরণ আমার ছাত্রদের তৈরি করা। তো আ আ আ তো আমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের লিঙ্ক হচ্ছে কিন্তু মূলত কিছু সফটওয়্যার, সাধারণ মানুষের ক্ষেত্রে। আমি যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ রিসার্চ করেন বা যাতে সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেন, আমরা তাদের সরিয়ে রাখি। তাদের জায়গাটা আলাদা, এবং তাদের মতো, মানে তাদের আ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একজন সাধারণ ব্যবহারকারী। তো এক্ষেত্রে যেটা হয়েছে, যে কোনো একটা প্ল্যাটফর্মে, অর্থাৎ কোনো সফটওয়্যারে তিনি কম্পিউটারের মাধ্যমেই হোক, বা তার হাতফোন বা মুঠোফোনের আমরা যেটাকে মোবাইল ফোন বলি, সেইটার মাধ্যমেই হোক, কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রচুর বিনা পয়সায় এরকম রয়েছে। কম্পিউটারে মাইক্রোসফটের কোপাইলট বলে একটা চলে, জেমিনি চলে, তারপরে আবার রয়েছে চ্যাট জিপিটি, এটসেট্রা এটসেট্রা, এগুলো চলে। তো তিনি যে মুহূর্তে এটাকে দিয়ে আহ, 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 ওই পিছনে কিন্তু ওই আমাদের সিধু জেঠু, তিনি কিন্তু রয়েছেন, তাকে এটা বলতে হয়েছে, যে তুমি আমার বিলটার
আমার যে মেডিকেল বিলটা, এই মেডিকেল বিলটার তুমি এটাকে অ্যানালিসিস করে বলো আমাকে যে বিলটা পাঠানো হয়েছে, যে ইনভয়েস করা হয়েছে, এটা যথার্থ কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে। এটা এইরকম নয় যে ওই আহ, 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 যারা দাবি করেন তোমার হাতের রেখা দেখে আমি ভাগ্য বলতে পারি, ওটা ওসব ওসব নয়, ওসব ওসব বুজরুকি নয়। এটা একটা বিজ্ঞান, এবং সেই বিজ্ঞানের জন্য আমার সমস্যাটা আমাকে পরিষ্কারভাবে বলতে হবে, যেটাকে আমরা বলি প্রম্পট, PROMPT, প্রম্পট। প্রম্পট হচ্ছে একটা একটা ওই যে যে বিলটা বললেন, এই বিলটা দিয়ে অনেক রকম আমরা প্রশ্ন করতে পারি। আপনি প্রশ্ন করলেন যে এর থেকে আমরা জানতে চাইছি যে এই বিলটা থেকে রোগীর কি রোগ হয়েছে। আপনি মেলাতে চাইছেন যে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করেছেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোকে মেলাতে চেষ্টা করছেন। কিন্তু আমার সবিনয় নিবেদন সকলের কাছে, এটা কখনো করবেন না। যে কোনো ডাক্তারবাবু তার নিজের বিষয়ে সবচেয়ে ভালো পারদর্শী, তিনি আপনাকে তার উপর বিশ্বাস রেখে আপনাকে চলতে হবে। কিন্তু জাস্ট এটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার মানে রোগ সারাতে পারবে না সরাসরি। এটাকে ডাক্তারবাবুরা ব্যবহার করবেন, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হেলথ কেয়ারে নেই? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় ব্যবহারকারী হলো হেলথ কেয়ার কমিউনিটি, কিন্তু সেটা আপনি নন। আপনি হেলথ কেয়ার টেকার কমিউনিটিতে আছেন। যারা ডাক্তারবাবুরা, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তারা এটার সাহায্য নিয়ে আপনাকে আগের থেকে ভালো চিকিৎসা করবেন, সেটা তার জন্য। আপনার এক্ষেত্রে মাথা মনে হয় না ঘামানোই ভালো, এটা সবই নয় আমার নিবেদন। তো যাই হোক, তো আপনি জানতে চেয়েছেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে কি, মানে যে প্ল্যাটফর্মে তুলে দিয়েছি তার কাছে, এই যে বললাম যে সেই মুহূর্তে সে করবে কি, তার থেকে এই পুরোটাকে লাইন বাই লাইন পড়বে। কি করে পড়বে? যে সেটা তো ছাপার অক্ষর। বহুদিন আগে, আজ থেকে প্রায় ৩০ বছর আগে, আমি যখন চাকরি করতে আসি আর কি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাজ করতে আসি, তখন আমি খুব অবাক হয়েছিলাম। OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার বলে একটা সফটওয়্যার আমাদের দিয়েছিল যখন আমরা একটা স্ক্যানার কিনেছিলাম। আপনারা সকলে জানেন যে স্ক্যানার দিয়ে ছবি তোলা, একটা কোনো জিনিসের যেরকম জেরক্স করা হয়, জেরক্সের বদলে কালার্ড ফাইলটা আমার কম্পিউটারে আমি রাখি। তো সেই স্ক্যানারের সঙ্গে একটা সফটওয়্যার দিয়েছিল OCR। আমি 1996-97 এর কথা বলছি। তো সেই OCR ক্যারেক্টার রিডার, মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওটা দিলে যদি ঠিক ভাবে পরিষ্কার হাতের লেখায় কিংবা ছাপার অক্ষরে কোনো ফাইলকে আমি স্ক্যান করতে দিই, সে স্ক্যান করে ওই ফাইলটাতে যে টেক্সটটা, সেটা আমার কাছে টেক্সট ফর্মে কনভার্ট করে দিত। সেটা দেখে খুব, মানে প্রায় বলতে পারেন গায়ের মানে গায়ে শিহরণ জেগেছিল তখন। আরে বাপরে, কি বলতে পারেন, সেটা এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। তো যাই হোক, এখানে OCR, অপটিক্যাল ক্যারেক্টার রিডার দিয়ে সে পুরো প্রেসক্রিপশনটা পড়লো। তারপরে সে পড়বে আমার প্রম্পট, আমি কি জানতে চাইছি। ঠিক আছে, আমার প্রম্পটে আমি জেনেছি এই এই এর কি রোগ হয়েছে। সঙ্গে সঙ্গে সে কি করবে, তার কাছে রাখা, তার এক্ষেত্রে বুঝতেই পারছেন যে প্রচুর প্রচুর পরিমাণে ডেটা, অর্থাৎ তথ্য তাকে রাখতে হবে। তো যার কাছে তথ্য আছে সেই আমি কি বলবো যে সেই ছোটবেলার সিনেমা মুকদ্দার কা সিকান্দার, ভাগ্যলক্ষ্মীর বরপুত্র, তিনি মুকদ্দার কা সিকান্দার। তো তার কাছে প্রচুর ডেটা আছে, সেই ডেটাগুলোকে সঙ্গে সঙ্গে অত্যন্ত দ্রুত গতির কম্পিউটার সে মিলিয়ে দেখতে চেষ্টা করলো, এরকম আর আর কে কে কোথায় এইরকম ধরনের এটা এরকম ঠিক একই ধরনের টেস্ট হয়েছে, একই ধরনের ডায়াগনস্টিক টেস্ট হয়েছে, একই ধরনের ওষুধ আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি কিন্তু বিলটাকে ওখানে তুলেছেন। এটা হয়েছে মিলিয়ে সে পরপর অনেকগুলো কেসকে এরকম দেখতে চাইলো, সারা পৃথিবীতে কোথায় কি হয়েছে, এবং তারপরে সে বললো যে আপনার রোগীর সম্ভবত এটা হয়েছে। কিন্তু সেও আপনাকে এই ডিসক্লেমারটা দেবে যে ঠিক জানার জন্য কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। ঠিক আছে, আগের প্রম্পটার বদলে আমরা একটা নতুন প্রম্পট দিয়েছি। অর্থাৎ তাকে আমি জিজ্ঞাসা করেছি, আচ্ছা এইখানে যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহার করা হয়েছে, সেই অ্যান্টিবায়োটিক গুলো সম্পর্কে তোমার কি মতামত। তখন ও কি করবে, এখান থেকে ও বেছে নেবে। তো ধরুন একদম প্রথমে লেখা আছে এক্সরে, এক্সরে অ্যান্টিবায়োটিক নয়, বাদ। তারপরে লেখা হয়েছে সে সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন এটসেট্রা, তাহলে সিটি স্ক্যান এটা অ্যান্টিবায়োটিক নয়। এরকম ভাবে পড়তে পড়তে গিয়ে ধরা যাক তাকে দেওয়া হয়েছে সিফ্রাফ্লক্সাসিন, সিফ্রান সে 250। তো সিফ্রান 250 সঙ্গে সঙ্গে ওর ওর যে নিজের তথ্য ভান্ডার বলো সিফ্রান 250, এটা সিফ্রাফ্লক্সাসিনের একটা ফর্ম, সিফ্রান নামে বিক্রি করে অমুক কোম্পানি, ইত্যাদি ইত্যাদি। এবার সে তখন তার তথ্য ভান্ডারকে নিজে প্রশ্ন করলো, তাহলে এটা কতটা এফেক্টিভ। কিন্তু পিছনে সে কিন্তু, আপনি প্রম্পট দেননি, কিন্তু সে
তার তার প্রসেসটা চলছে, যেটা কি রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয় মেলাচ্ছে। তারপরে দ্বিতীয় কোনো অ্যান্টিবায়োটিক আপনাকে দেওয়া হয়েছে, মনে করুন এখনকার যে সমস্ত খুব নতুন ধরনের অত্যন্ত দামি যে অ্যান্টিবায়োটিক, ফর এক্সাম্পল মেরোপেনাম, এরকম ধরনের কোনো কিছু আছে, সঙ্গে সঙ্গে তার তথ্য ভান্ডার কিন্তু তাকে বলছে যেটা অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক, এটা এই ক্ষেত্রে ব্যবহার হয়, এরকম ভাবে চলতে থাকছে। এবার তাকে আপনি তৃতীয় প্রশ্ন করছেন, মানে প্রথম দুটো আপনি করেননি, তৃতীয় প্রশ্ন করছেন। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এইটার বিলটা কতটা জাস্টিফাইড, যেটা আপনার কাছে এসছে প্রশ্নটা। এইবার কিন্তু ও মিলিয়ে দেখবে, ও কিন্তু ইতিমধ্যে পড়েছে যে এটা কোন জায়গা থেকে বিলটা দেওয়া হয়েছে। মনে করা যাক এটা দেওয়া হয়েছে ভারতবর্ষের কলকাতার XYZ হসপিটাল, আমি কারোর নাম নিতে চাই না, XYZ হসপিটাল থেকে। তাহলে ভারতবর্ষ থেকে দেয়া হয়েছে। ও তখন কিন্তু তার বুদ্ধি খাটিয়ে এটা বের করছে যে এই বিলটাকে আমি ইউরোপের কোনো হসপিটাল কিংবা আমেরিকার কিনা হসপিটাল কিংবা আফ্রিকার কোনো হসপিটালের সঙ্গে তুলনা করলে হবে না। আমাকে এটা ভারতবর্ষের হসপিটালের সঙ্গেই তুলনা করতে হবে। তাহলে সে তখন ভারতবর্ষের হসপিটালের এরকম ধরনের যে সমস্ত বিল তার কাছে আছে, এবারও মিলিয়ে মিলিয়ে দেখছে যে তারা কত চার্জ করেছিল, এই রোগীর ক্ষেত্রে কি চার্জ করা হয়েছে, এবং যদি কোনো ডিসক্রিপেন্সি পায়, মনে করা যাক এক্ষেত্রে বিল হয়েছে 75,000, একটা অ্যাবসার্ড বিল। কিন্তু দেখা যাচ্ছে যে এটার গ্রস অ্যাভারেজ হচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই টেস্টটা করতে সবচেয়ে বেশি খরচ হয়েছে এর আগে 33,000 টাকা, আর সবচেয়ে কম খরচ হয়েছে 27,000 টাকা। ও তখন আপনাকে উত্তর দিচ্ছে 27 থেকে 33,000 টাকার বেশি এতে খরচ হবার নয়। আমি ব্যাপারটা কিছুটা বোঝাতে পারলাম বোধহয়। অর্থাৎ আমি তাকে তথ্য দিলাম, তথ্য দেওয়ার পর আমার এক্স্যাক্টলি কি জানার তার কাছে, সেইটাকে আমি দিলাম, এবং দেয়া মাত্র ও করলো কি, তার যে নিজস্ব তথ্য ভান্ডার আছে সেই তথ্য ভান্ডার থেকে এই ডেটাগুলোকে নিয়ে আসতে থাকলো, এবং তার কাছে তার যে ম্যাথামেটিক্যাল মডেল আছে সেই ম্যাথামেটিক্যাল মডেলে ফেলে কোনোটাতে কম্পেয়ার করতে হবে, কোনোটাতে ডিসকার্ড করতে হবে। আপনি জানেন যে কোনো সময় আমরা তো ব্যক্তি জীবনেই করি, যে মনে করা যাক খুব সাধারণভাবে আমি একটা আপেল কিনেছি, তো আমার বুদ্ধি কি, একটা আপেল কিনে পরের দিন খেতে গিয়ে দেখছি সাইডে একটা ছোট্ট কালো দাগ। তো আমরা আমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করি, তো আমরা প্রত্যেকেই নিশ্চয়ই আপেলটা ছুঁড়ে ফেলে দিই, না আমি তো ফেলিই না। যে ঠিক আছে, তাহলে এবার দেখি আপেলটা একটু কেটে দেখি, ওই যে জায়গাটা কালো দাগ আছে কেটে ফেললাম, কেটে ফেলে দেখলাম যে না, গভীরে দাগটা নেই, বা খুব কোনো পোকার চিহ্ন, বা আরেকটা আমি প্রশ্ন করি, আপেলটা কোথায় রেখেছিলাম, যে খুব বিষাক্ত কোনো পোকায় তো কাটেনি, মনে করা যাক আমি আলমারির ভেতর কিংবা খুব সেফ জায়গায় রেখেছিলাম, যে সেখানে তো পোকায় বা কোনো বিষাক্ত জিনিসে এটা দাগ হওয়া, মানে সেটাকে গর্ত করার কথা না, যেখান থেকে খাবারে বিষ আসতে পারে। এটা বোধহয় আপেলটার অনেকটা বয়স হয়েছে, সেই বয়স হয়েছে বলে এটা আস্তে আস্তে পচতে শুরু করেছে, পচনটা সবে শুরু হয়েছে। তো আমি একটা বড় অংশ কেটে ফেলে আপেলটা খাই। দেখুন প্রত্যেকটা ধাপে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। যে আপেলটা প্রথম, আচ্ছা এখানে একটা কালো দাগ দেখা যাচ্ছে, এই কালো দাগটা কি জন্য হতে পারে, এই কালো দাগটা কি কোনো বিষাক্ত কিছুর আমাকে উদাহরণ দিচ্ছে, আমাকে বলছে। আপনি হ্যাঁ বা না উত্তর করছেন এবং তারপরে সিদ্ধান্তে যাচ্ছেন। তাহলে এই আপেলটা কি খাওয়া যেতে পারে? হতেই পারে কেউ মনে করছে না, তার তার একটু আ ব্যা ব্যা অত্যন্ত সাবধানী না, 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 যখন এরকম কালো দাগ দেখা গেছে এটা খাওয়া যাবে না। তিনি ফেলে দিলেন। হতেই পারে। কিন্তু আমি করব কি? আচ্ছা এটা তো দেখি না কেটে ১ম। আমি খাওয়ার সিদ্ধান্ত এখনো নিইনি। আমি করলাম আপেলটা কেটে দেখলাম যে ঠিক আছে, হয়তো ১/২ ইঞ্চি টাক আমি আপেলের টুকরোটা কেটে ফেলে দিয়েছি, কিন্তু তখনও দেখছি যে এটা একদম পরিষ্কার ঝকঝকে আপেলটা। তখন আমার মানে জ্ঞান বুদ্ধি বলছে না, এটা তো খাওয়া যেতেই পারে। ঠিক আছে, আরেকবার ভালো করে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে খেয়ে নাও। আমি খেলাম। তো এক্ষেত্রেও কিন্তু মানে আমার অভিজ্ঞতা যে এই যে প্রশ্নটা আমার মনে আসছে যে এটাতে কোনো বিষাক্ত পোকা এরকম কিছু কামড়ায়নি তো? দেখুন আমার অভিজ্ঞতা থেকে এটা আমার কাছে প্রশ্ন আসছে যে আমি কোনো একদিন কাগজে পড়েছি, অনেক আগে কোনো দিন, সেটা হয়তো আমার মনে নেই কবে পড়েছি, কোন কাগজে পড়েছি, যে কোনো একজন মানুষ এইরকম ফেলে দেয়া একটা ফল, যেটা একটা অত্যন্ত বিষাক্ত পোকাতে কেটেছিল বা বা খেয়েছিল, সেটাকে সে খেয়ে সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। এটা আমার মনের ভেতর কাজ করছে। ঠিক একই রকমভাবে আমরা মানুষ যেভাবে কে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাই, যন্ত্র ঠিক একই রকমভাবে লাগায়। কিন্তু যন্ত্রর তো নিজের ভাবার ক্ষমতা নেই। মানুষ তাকে ভাবতে শিখিয়েছে। তো সেই ভাবাটাকে আমাকে তাকে শিখিয়ে দিতে হবে কেমন করে ভাববে। তো এক্ষেত্রে আমি এই প্রশ্নটা শেষ করার আগে ৪ টে বিষয় বলতে চাইছি। ৪ টে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে সাধারণভাবে আমরা ৪ টে ভাগে ভাগ করি। ১ম ভাগটাকে আমরা বলি রুল বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অত্যন্ত ক্রুড, কিন্তু আমাদের কাজ করতে সাহায্য করে। যে যদি আপেলটার উদাহরণ নিই, আপেলে দাগ হয়েছে, ফেলে দাও। এরপর হচ্ছে
আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং। মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং বা এটা কিরকম ধরনের, যে আমি অনেক অনেক তথ্য পরবর্তীকালে যদি আরো সুযোগ হয় আমি এটা নিয়ে বলবো, যে অনেক অনেক তথ্য আমার কাছে আছে, যে যদি আহ, বা- দেখুন, আমাদের পূর্বপুরুষরা যেভাবে বলেছিলেন, যদি পশ্চিম দিকে এই সময় বছরের এই সময় মেঘ দেখো তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকালবেলা মেঘ ডাকলে অতটা চিন্তা করার কিছু কারণ নেই, তাই তো? তো এটা কি, এতে তাদের অনেক অনেক তথ্য তারা সংগ্রহ করেছেন এবং তার থেকে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তো সেই রকম প্রচুর তথ্য, সেই তথ্যটাকে জোগাড় করতে হবে, তথ্যটাকে অ্যানালিসিস করতে হবে, সেই তথ্যের মানে কার্যকারণ বিশ্লেষণ করতে হবে এবং কার্যের সঙ্গে কারণের আহ, এইটাকে, এই রুলটাকে খুঁজে বার করতে হবে, এবং সেটাকে আমরা বলি মেশিন লার্নিং বেসড। এটা সাধারণত যন্ত্র চালাতে কাজে লাগে। তৃতীয়টাকে আমরা বলি ডিপ লার্নিং। এইখান থেকে কিন্তু একটু বিষয়টা কমপ্লেক্স বা জটিল হতে শুরু করলো। ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং আমি শেষ করার আগে আপনাদের দুটো উদাহরণ দেখাবো, যে এখন আমাদের কাছে প্রচুর সফটওয়্যার আছে। সেই সফটওয়্যার গুলো কি করে, যে মনে করা যাক আমরা বিশেষত বাঙালিদের একটা বড় অংশ, আমরা তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তো কিন্তু আমাদের লেখাপড়ার জন্য অনেক সময় ইংরেজিতে লিখতে হয়। তো লেখার পর আমরা আমাদের মাস্টারমশাইরা যেভাবে শিখিয়েছিলেন সেভাবে দেখলাম গ্রামার টামার কিরকম। তারপরেও সন্দেহ হলে গ্রামারলি বলে একটা সফটওয়্যার আছে, পয়সা দিতে হয়। ঠিক আছে, আমি বললাম গ্রামারলিকে ইনভোক করলাম, অর্থাৎ গ্রামারলিকে ডাকলাম। গ্রামারলিকে ডেকে আমার সফটওয়্যারটা চালিয়ে আমার যে ডকুমেন্টটা আছে তাতে তুলে দিল। গ্রামারলি আমাকে বলল ও পুরোটাকে, যেগুলো ফ্রি ভার্সন সেটা আমাদের অল্প কিছু ভুল দেখাবে, আর যেটা পেড ভার্সন, যেটা ওরা টাকা নিয়েছে, বুঝতেই পারছেন এখানে বিরাট ব্যবসা রয়েছে। তো সে পেড ভার্সন, যাকে আমি টাকা দিয়ে কিনেছি, সে আমাকে বলবে কি, আচ্ছা তোমার এই এই জায়গায় সেন্টেন্স স্ট্রাকচারে ভুল আছে, এটাকে যদি তুমি এর বদলে, বা ভুল না হলেও এটাকে আরো বেটার করা যায়, তুমি যদি এটার বদলে এটা করে দাও, আরো দেখতে বা শুনতে ভালো হবে, পড়তে ভালো হবে। তুমি যদি এই শব্দটার বদলে এই শব্দটা ব্যবহার করো, দেখুন একই জিনিস মাস্টারমশাইরা আমাদের শিখিয়েছেন। সেটা আজকে সেই মাস্টারমশাইদের কাছে তো আর যাওয়ার আমার সুযোগ নেই। আমার মাস্টারমশাই, এখানে গ্রামারের মাস্টারমশাই আমার সফটওয়্যারে চলছে। এটাও কিন্তু একটা একটা উদাহরণ। বা ধরুন, আমি যদি আপনাকে ফোনে বলি যে আচ্ছা, আপনি আর আমি আর সৌমেনবাবু কাল সকালে তাহলে আমরা দুজনে সকাল ৮টার বাসে, বলে থেমে গেলাম। এই আমার কথাটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেয়া হয়, ও কিন্তু অবশ্যই আপনাকে যাব কথাটা দেখাবে। তার কারণ মানে আমার বাকি প্রেডিক্টিভ জায়গাগুলো প্রেডিক্টিভ প্রেডিক্টিভ প্রেডিক্টিভ। হ্যাঁ, প্রেডিক্টিভ। সে প্রেডিক্ট করছে কি করে? সে প্রেডিক্ট করছে মানুষের যত রকমের কথা বলা আছে, সেই কথা বলাগুলোকে ও হচ্ছে ডিজিটাইজ করেছে এবং তাদের অ্যানালিসিস করছে কোন শব্দের পর কোন শব্দ বসে। এমনকি আজকের দিনে আমার এই এক সময়কার ছাত্র, পরবর্তীকালে এখন অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ান, পদার্থবিদ্যার ছাত্র, অত্যন্ত বুদ্ধিমান ছাত্র, শুধুমাত্র পড়াশোনাতেই খুব ভালো তা নন, বাঁশি বাজান, গল্প লেখেন, অত্যন্ত প্রিয় ছাত্র এবং সহকর্মী। তো আমাকে বলছিল গল্প লিখতে লিখতে, বুঝলেন স্যার, আমার হঠাৎ কি মাথায় বদবুদ্ধি এলো, আমার গল্পটা অর্ধেকটা রেখে আমি করলাম কি, আমি যতটা লিখেছি সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে আমি তুলে দিয়ে বললাম আমি আর লিখতে পারছি না। তাকে প্রম্পট দিলাম এইভাবে, যে আমি ঠিক গল্পটা কেমন শেষ হওয়া উচিত সেই রকম ঠিক আমি সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না, তুমি কি আমার জন্য দু তিনটে অল্টারনেটিভ তৈরি করে দিতে পারো, এবং এই গল্পটার নাম কি হতে পারে? বলছে স্যার বিশ্বাস করবেন না, আমি খুব স্কেপটিক ভাবে, যে বোধহয় পারবে না, এরকম ভাবে তাকে দিয়েছি। তো দেওয়ার পর কিছুক্ষণের ভেতর ও কিছুটা অ্যানালিসিস করে আমাকে উত্তরটা, আমার গল্পটাকে আহ, আমি যেভাবে ভেবে রেখেছিলাম তার সম্পূর্ণ অন্যভাবে তিন রকমের পরিসমাপ্তি করলো গল্পটার। কোনোটা আমরা যেটাকে বলি ইনে হ্যাপি মুড, ইনে একটা চিনে সরো মুড, আর একটা ইনে ফানি মুড, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার নামকেও সাজেস্ট করলো। আপনার মনে হবে এটা এলো কোথা থেকে? এটা এলো যে আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা যে বাংলায় কথা বলি, কিংবা কেউ ইংরেজিতে কথা বলেন, কেউ তামিলে কথা বলেন, কেউ তেলেগুতে কথা বলেন, কেউ মারাঠিতে কথা বলেন, কেউ হিন্দিতে কথা বলেন, অন্য দেশের ক্ষেত্রে এই সমস্ত ভাষা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটি কালেক্ট করছে। এবং এই যে, হ্যাঁ, ডক্টর বসু, আমি হাতে যেহেতু আর মাত্র 5 মিনিট সময় আছে, আমি আরো দুটো হুম, ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনার হ্যাঁ, কাছে আমি না, আমি জাস্ট এই যে বলেছিলাম চারটে, আহ, এবার হলো এই বেশি তিনটে বলেছি। আর শেষটাকে আমরা বলি প্রেডিক্টিভ এআই, যেটা আমি লাস্টে উদাহরণ দিলাম, গল্প তৈরি করা। ওটা ওটা এটা ওটা হচ্ছে হচ্ছে প্রেডিক্টিভ প্রেডিক্ট। এআই। তাহলে আমরা দেখলাম চার ধরনের আমাদের কাছে এআই এর মডেল আছে।
একটা হচ্ছে রুল বেসড এআই, একটা হচ্ছে মেশিন লার্নিং বেসড, একটা হচ্ছে ডিপ ল্যাঙ্গুয়েজ লার্নিং বেসড, আর চতুর্থটা হচ্ছে জেনারেটিভ। এই চারটে। হ্যাঁ। হুম। আমি দুটো উদাহরণ দিচ্ছি, আমাকে চটপট শেষ করে নেবেন, নাহলে আমি এটাকে দর্শকদের কাছে আমি জাস্টিফাই করতে হবে না। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা হুম মানে অত্যন্ত ভাইটাল কিছু ডকুমেন্টস আমি দিল্লিতে পাঠাচ্ছিলাম কোনো একটা জায়গাতে হুম হুম। বাই স্পিড পোস্ট। এবং আমরা ওকে। সবাই জানি যে স্পিড পোস্টে ট্র্যাকিং করা যায়। তো ট্র্যাকিং হুম করতে হুম গেলে দুদিনের জন্য দেখা যাচ্ছে যে ওই কোনো কিচ্ছু আর মানে দ্যার ইজ নো ডেভেলপমেন্ট। তো হুম তখন হুম হুম বাধ্য হয়ে চ্যাট জিপিটিতে মানে আমি আমার প্রশ্নগুলো রেখেছি এবং ও বললো ঠিক এতটার সময়তে তুমি কিন্তু এই ধরনের একটা রেসপন্স পাবে, এতটার সময়তে একটা স্ক্যানিং হবে, এতটার সময়তে তোমার হুম কাছে একটা ইনপুট আসবে এবং এতটার সময়তে হুম 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 মানে এইখানে এইখানে হুম যাবে এবং তারপর তোমার কাছ থেকে তুমি দেখবে যে আজকে এতটার মধ্যে কিন্তু একটা ডেলিভারি হয়ে যাবে। এবং দেখলাম যে প্রায় সব কটা কথাই কিন্তু 2-5 মিনিটে এদিক হ্যাঁ ওদিক হ্যাঁ 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 হ্যাঁ। একদম। এটা অত্যন্ত সহজ। হ্যাঁ। ও আর প্যাটার্ন মেপেছে, মানে যে স্পিড পোস্টের ক্ষেত্রে বর্ধমান থেকে দিল্লি যাওয়ার ক্ষেত্রে যদি 100টা স্পিড পোস্ট করা হয় তাদের মানে প্রোগ্রেসটা কিভাবে হয় সেইটাকেও অ্যানালিসিস করেছে। যে কোনো কারণেই হোক, আমাদের যে বন্ধু আহ, এটা নিয়েছিলেন, যার এটা দায়িত্ব ছিল, তিনি হয়তো ভুলে গেছেন কিংবা করেননি, কিংবা মেশিন খারাপ ছিল, কিন্তু তার কাছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেলের কাছে, চ্যাট জিপিটির কাছে, এই ধরনের ডিস্টেন্সে একটা যেখানে এয়ারপোর্ট নেই এরকম একটা জায়গা থেকে দিল্লিতে পৌঁছাতে কত সময় লাগে। এয়ারপোর্ট নেই কিন্তু খুব ভালো যোগাযোগ ব্যবস্থা, আবার এয়ারপোর্টও নেই খুব খারাপ যোগাযোগ ব্যবস্থা, একই দূরত্বে অবস্থিত। দুটোর ক্ষেত্রে কিন্তু এই যে মুভমেন্টে দুটো পার্থক্য হবে। তো সেইটাকেও অ্যানালিসিস করে রেখেছে, যেটা আপনাকেও উত্তর না, দিচ্ছি। ওখানে কি বলছে যে 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 কনসাইনমেন্ট যে নোটটা আছে সেই কনসাইনমেন্ট নোটটা শুধুমাত্র আইটেমের উপরে থাকে, কিন্তু আইটেমটা যখন হুম হুম ব্যাগড হয়ে যায় তখন ব্যাগের স্ক্যানিং হয়, আইটেমের স্ক্যানিং হয় না। এবং তার ফলে হুম হুম আমি আমার ইন্ডিভিজুয়াল আইটেমের তো কোনো রকম রেসপন্স পাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না। আর সেকেন্ড আরেকটা বলছি যে এটা নিয়ে আপনার কাছে কনক্লুডিং রিমার্ক নেব। সেটা হচ্ছে হুম দিল্লি থেকে কিছু মানে একটা বাইক সহ আরেক গোটা কয়েক জিনিস আমি বুক করেছিলাম, কিন্তু তখন মানে যাকে বলে ব্লাইন্ড ফেইথে একজনকে দিয়ে দিয়েছি। হুম পরবর্তীকালে দেখা গেলো যে এক সপ্তাহের জন্য তার কোনো হদিশই নেই। তখন বলছে যে তুমি মারাত্মক ভুল করেছো, এই কাগজ তোমার কাছে আছে নেই, তাহলে তো তোমাকে এখন ভাগ্যের ওপর বসে থাকতে হবে। তারপর দেখা গেল যে কিছুক্ষণ পরে একটা একটা করে ডেভেলপমেন্ট হলো এবং তারপর দেখা গেলো যে যে প্রেডিক্ট করলো বলছে আজকে হুম এতটার মধ্যে তুমি ডেলিভারি পাবে। যাই হোক, তো হুম। এটা তো হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম, যে ইনপুট দেবে সেরকমই তো আউটপুট হবে, তাই তো? একদম, একদম, একদম। ওই যে আমি ওইজন্য তো বিশেষভাবে বলেছিলাম প্রম্পট এর কথাটা। হ্যাঁ, এইজন্য একটা নতুন নতুন বিষয় যেটার নাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যে আমি যদি আপনার কাছে পৌঁছে আমার প্রশ্নটা যদি অ্যা ঠিক না হয়, তাহলে আমি আপনার কাছ থেকে স্বাভাবিকভাবেই ঠিক উত্তর পাবো না। এবং এই আমার প্রশ্নটা ফিডটাও কেমনভাবে করতে, আমার ফিডটাও ঠিক হতে হবে। আমার প্রশ্নের উপর ওই ফিডটাকেই, আপনি যেটাকে ফিড বলছেন আমি সেটাকে বলছি প্রম্পট। এটাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভাষায় আমরা বলি প্রম্পট। এবং এখানে নতুন একটা সাবজেক্ট তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কেমন করে আমি সবচেয়ে এফেক্টিভলি আমি প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করতে পারবো, তার জন্য প্রম্পট লিখতে হয়। দেখবেন আপনারা ফেসবুকে ছবি টবি দেখবেন যে কোনো একটি ছেলের কিংবা একটি মেয়ের খুব সুন্দর ছবি তৈরি হয়েছে, এবং তলায় সে বলছে প্রম্পট গুলো আমার প্রথম ইয়েতে আছে। অর্থাৎ সে নিজের ছবিটাকে সুন্দর করতে গিয়ে কি কি প্রম্পট ব্যবহার করেছে সে আমাদের শেখাচ্ছে, যে আপনারা যদি নিজের ছবিকে এই সুন্দরভাবে তৈরি করতে চান, আপনাদের এইরকম এই প্রম্পট দিতে হবে। যে আমার চুলটা কেমন হবে, আমার চোখটা কেমন হবে, আমার নাকটা আমি কোন আমার নাক তো আর ঠিক হবে না। তো কার মতো দেখতে চাই, আমার আমার গায়ের রঙের সঙ্গে কোন জামা বা কি ধরনের জামা পরলে ড্রেস এটাকে পরিয়ে দিলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সে পরপর সেখানে সে লিখে গেছে, এবং তার যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে তার যে ছবিটা সেটা তৈরি হয়েছে। তো আমি উদাহরণ হিসেবে আপনার যেটা বলছিলাম আর কি, আমি উদাহরণ হিসেবে যেহেতু সময় কম, আমি দুটো খুব ছোট্ট উদাহরণ আমি একটু দেখাই। মানে এক এই দুটো মিনিটের মধ্যে উদাহরণই কিন্তু 1 মিনিটের মধ্যে করে দিন, কারণ আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবো না। আচ্ছা, এক হ্যাঁ, হয়ে যাবে। তো এখানে দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা যখন ছোটবেলায়, সরি ছোটবেলায় নয়, আপনারা যখন আ পা পা ১ম যে মুঠোফোন যেটা স্মার্টফোন ছিল না, সেখানে একটা খেলা ছিল।
তো সেই খেলাতে ছিল এরকম একটা জিনিসকে, একটা সাপ তাকে তাতে যখন ধাক্কা মারবে আজই সাপটা তাকে খেয়ে ফেলেছে, এবং যখনই খাবে সাপটা দৈর্ঘ্য লম্বা হতে শুরু করবে। কিন্তু সাপটা যদি এই চারদিকে দেওয়ালে কোথায় গিয়ে ধাক্কা মারে, তাহলে কিন্তু সাপটা আবার মরে যাবে। তো দেখুন, এখানে আমার একটি ছাত্র একটা এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এইরকম, এবং তাকে ট্রেন করেছে, ট্রেন করার পর সেই ধাপগুলো ছবিও আছে। ট্রেন করার পর দেখছেন সাপটা কখনো মরছে না, ক্রমশ সে কিন্তু সাকসেস, অর্থাৎ প্রত্যেকটা বারে সে কিন্তু এই লাল বলটিকে বা লাল চৌকোটিকে এরকম খেতে খেতে যাচ্ছে। এইটা একটা উদাহরণ আমার মনে হলো যে এটা আমার ছাত্রের তৈরি করা, এটা আপনাদের দেখাতে পারি। খুব 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 সুন্দর। দ্বিতীয় আরেকটা উদাহরণ আমার, এটা আমারই আরেক ছাত্রের তৈরি করা। এই ক্ষেত্রে ছাত্রটি করেছে কি, সে খুব ভালো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখছে। সে এখানে তৈরি করেছে, দেখতে পাচ্ছেন যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার, অর্থাৎ আমাদের কোনো ছবি আমরা তুলেছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ না, পিছনে একটু, সে মনে করা যাক একটা নোংরা রাস্তার পাশে আমি তুলেছি, আমি চাইছি শুধু আমি থাকি, পিছনটা সরে যাক। এটা দিয়ে করা যাবে গ্রামার চেক। এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেটাকে ব্যবহার করে আমাদের এই বর্ধমানের কাছেই মেমারির ছেলেটি, এখন আমাদের এমটেক স্টুডেন্ট, সেটাকে তৈরি করেছে এবং জাস্ট এই সপ্তাহতেই এটাও লঞ্চ করেছে। তো আমার মনে হলো খুব খুব সুন্দর